বিজ্ঞানের মেধাবী দৃষ্টিতে সৃজন রহস্য। রবীন্দ্রনাথ তার ছেলেবেলায় লিখে গেছেন শৈশবের নানা অভিজ্ঞতার কথা। যখন ছোট ছিলাম, বইতে সত্যজিৎ রায় লিখে গেছেন নানা শৈশব স্মৃতি। মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ বেলায় এসেও তার শৈশবের তীব্র জেদের কথা স্মরণ করতেন। জীবনের এরকম অভিজ্ঞতাগুলো বেঁচে থাকে সৃজনশীল মানুষের মনের গভীরে। জীবনের এরকম অভিজ্ঞতাগুলো উদ্দীপকের কাজ করে সৃষ্টির জগতে বিচরণের সময়। ভ্যান গগ বা ঋত্বিক ঘটকের বিরল সৃষ্টিতে দেখা যায় তীব্র প্রতিকূলতার ঘাত প্রতিঘাত। সৃজনশীল মানুষের মননে যে ব্যাপক ভাঙচুর চলতে থাকে, এভাবে বিশৃঙ্খলাই শেষ পর্যন্ত খুলে দেয় সৃষ্টির কোনো নতুন ভুবন। মানুষ জন্মগতভাবে সৃষ্টিপ্রবণ। মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতা মানুষকে টেনে নিয়ে যায় সৃষ্টি সম্ভাবনার দিকে, যে সম্ভাবনার ফসল হতে পারে কোনো ধ্রুপদী সৃষ্টি কিংবা মৌলিক সৃজন। আবার পরিবেশ যদি প্রতিকূলে হয়, সৃষ্টির সম্ভাবনা ঝরে পড়ে, অনাদরে অবহেলায় শুকিয়ে যায়। জিনগত সম্ভাবনার পাশাপাশি পরিবেশগত সম্ভাবনা সৃজন প্রবণতাকে টেনে নিয়ে যায় সম্ভাবনার কাছাকাছি। সৃজনশীল মানুষদের শৈশব, বয়ঃসন্ধি আর যৌবনের পরিবেশের দেখা, শোনা বা অনুভব যে কোনো সৃজনশীল মানুষদের পরবর্তীকালের সৃষ্টিতে কাজে লাগে। অতি শৈশবের তীব্র কোনো যন্ত্রণা ব্যাপকভাবে কাজ করে সৃষ্টির জগতে। মানুষের অপার যন্ত্রণার তীব্র ক্ষত অনুঘটকের কাজ করে যাবতীয় শিল্প সৃষ্টিতে। মৌলিক, অপ্রত্যাশিত, যথাযথ যুক্তিসিদ্ধ সৃষ্টিকেই সার্থক সৃষ্টি বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাইমনটন নামে এক বিজ্ঞানীর গবেষণার ফল অনুযায়ী সৃজনশীলতার জন্য সাধারণ বোধ বুদ্ধিই যথেষ্ট। সৃষ্টি রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা কাজে লাগিয়েছেন সাহিত্য, ইতিহাস, দর্শন, নৃতত্ত্ব আর মনোবিজ্ঞানকে। ইতিহাস থেকে তুলে আনা বিরল সৃষ্টিশীল মানুষের সৃষ্টির জগতের অন্ধকারে সন্ধানী আলো ফেলা। দর্শন হলো সৃজন রহস্য নিয়ে যুগ যুগে চিন্তাবিদ বা দার্শনিকদের ভাবনা চিন্তাকে বিজ্ঞানের আলোয় যাচাই করে নেওয়া। বিদ্যুৎ সরবরাহে যেমন কাজ করে সার্কিট, মানুষের সৃষ্টিশীল নতুন সৃষ্টিতেও তেমনি কাজে লাগে মস্তিষ্কে থাকা স্নায়ুকোষের সৃজন আবর্ত। আশ্চর্যের হলো সাধারণ মানুষের ভাবনা চিন্তায় যে সার্কিটগুলো কাজে লাগে, সৃজনশীল সৃষ্টিশীল মানুষের সাড়া জাগানো সৃষ্টিতেও কাজে লাগে একই সার্কিটগুলো। চাইলেই কেউ রবীন্দ্রনাথ কিংবা বিজ্ঞানী আইনস্টাইন হতে পারেন না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই সার্কিটগুলো সঠিকভাবে কাজে লাগালে জীবনের নানা ক্ষেত্রে কিছুটা সৃজনশীল হয়ে ওঠা সম্ভব। অনুশীলন করতে করতে এই বিশেষ সার্কিটগুলোকে কাজে লাগানো যায়। এলোমেলো ভাবনা চিন্তা আর এতটুকু বাছ বিচার না করে যে কোনো দেখা, শোনা, অনুভব বা অভিজ্ঞতাকে মগজে ভরে নেবার ক্ষমতা থাকে সৃষ্টিশীল মানুষের। কোনো চিন্তার সূত্র যদি ভাবনার জালে ধরা পড়ে, যুক্ত হয় একের পর এক আনুষাঙ্গিক চিন্তা, বিস্তৃত হয় চিন্তাজাল। সৃজনশীলদের চিন্তাধারা হয় বহির্মুখী, কোনো একটি নির্দিষ্ট বিষয় নয়। সৃজনশীল মানুষ একই সঙ্গে মন দিতে পারেন এবং মগজে ঢুকাতে পারেন পরিবেশের বিভিন্ন অভিজ্ঞতাকে। যে কোনো অভিজ্ঞতায় আগ্রহ দেখাতে পারেন, এছাড়া গ্রহণ করতেও পারেন প্রচলিত পথের গতানুগতিকতা ছেড়ে এরকম চিন্তা এগোয় চিরাচরিত পথে, নতুন দৃষ্টিভঙ্গির নতুন পথে।
সৃষ্টিশীল মানুষদের এরকম সৃষ্টির ঘোর তৈরি হয় যা দীর্ঘমেয়াদী। তীব্র মনোসংযোগ তাকে ডুবিয়ে রাখে অদ্ভুত এক আচ্ছন্নতা বা ঘোরের মধ্যে। এরকম ঘোর বা আচ্ছন্নতায় ডুবে থাকা মানুষ অনেক সময় হারিয়ে ফেলেন তার পারিপার্শ্বিকতার বোধ, প্রায়ই লোপ পায় বাহ্য জ্ঞান। নতুন ধারণার তীব্র একটানা মনোযোগ শুধু নয়, অবচেতন থেকে সচেতনে উঠে আসা, আবার ডুবে যাওয়া অবচেতনে। চেতন অবচেতনের এই ধারাবাহিক ডোবা আসা এরকম তীব্র আচ্ছন্নতায় ডুবে থাকা অন্যতম কারণ। যে কোনো সৃষ্টিতে অবচেতন মনের বিশেষ ভূমিকা আছে। চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত ও সাহিত্যে সচেতন বোধের পাশাপাশি ব্যাপকভাবে সক্রিয় থাকে অবচেতন মন থেকে উঠে আসা বোধ। স্বপ্ন ব্যাখ্যা তত্ত্ব আবিষ্কার করতে গিয়ে ফ্রয়েড আবিষ্কার করেন সৃজন পদ্ধতিতে অবচেতন মনের গুরুত্বপূর্ণ ভূমিকা। কবি, গল্পকার, চলচ্চিত্রকার, সঙ্গীতকার ও ঔপন্যাসিকদের বেলাতেও এরকম ঘটে। কেবলমাত্র সচেতন কোনো মহৎ সৃষ্টি হয় না, স্বপ্ন বা অবচেতনে ঘোর বা বড় মাপের মৌলিক সৃজনে বোধ সক্রিয় থাকে ব্যাপকভাবে। যে বোধ কলম চালায়, ক্যানভাসের সামনে দাঁড়িয়ে একজন চিত্রকর যখন তুলি চালান ক্যানভাসে, বারবার তার হাতের তুলি চলতে থাকে অবচেতনের প্রভাবে। হঠাৎ আবার অবচেতনের ঘোর কেটে চিত্রকর বাস্তব চেতনায় প্রবেশ করেন। সচেতনে চিত্রকর তুলি চালান, আবার নিজের অজান্তেই চলে যান অবচেতনে। এভাবে পর্যায়ক্রমে সৃজনশীল চেতন আর অবচেতনের সৃষ্টিজাল তৈরি হয়। বাস্তব আর স্বপ্নের খেলা চলে। যে কোনো সার্থক কবিতা, গল্প, উপন্যাসে বাস্তব বা সচেতনের যুক্তি, নিয়ম কানুন, সঙ্গীত আর স্বপ্ন অবচেতনের নিয়ম ভাঙ্গা স্বতঃস্ফূর্ত বাঁধনহারা বোধের যথাযথ সমন্বয় ঘটায়। অবচেতনে গড়ে ওঠা শিল্প যতই মায়াবী ও স্বপ্নময় হোক, বুদ্ধির নিয়ন্ত্রণের অভাবে শিল্প হয়ে ওঠে না যথাযথ সার্থক সৃষ্টি। আবার শুধুমাত্র চেষ্টায় তৈরি হওয়া শিল্প যথাযথ হলেও হয়ে ওঠে না মৌলিক মহান। চেতন অবচেতনের সার্থক সমন্বয় যে কোনো সার্থক সৃষ্টির সৃজন পদ্ধতির মূল কথা। আশ্চর্য আলোর দ্যুতিতে ঋদ্ধ হয় বলেই সার্থক কোনো কবিতার মেধাবী পাঠকের মনে জন্ম দেয় শব্দোত্তর বোধের। আশ্চর্য আলোর দ্যুতিতে ঋদ্ধ হয় বলেই সার্থক কোনো কবিতার মেধাবী পাঠকের মনে জন্ম দেয় শব্দোত্তর বোধের। রবীন্দ্রনাথ বলেছেন, সৃজনে কাজ করতে থাকা অবচেতনের বোধ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এই অসম্ভবের মায়া মমতায় সমৃদ্ধ হয় বলেই কোনো সার্থক ভাস্কর্য, কোনো সার্থক ছবি শিল্পরসিকের চেতনায় এনে দেয় অচেনা আলোড়ন। সার্থক সঙ্গীত মরমী শ্রোতাকে চেনা পৃথিবীর বাইরে অচেনা জগতে প্রবেশ করায়। বিজ্ঞান, সঙ্গীত, সাহিত্য বা ভাস্কর্য কোনো সৃষ্টিই হঠাৎ করে হয় না। বিনা পরিশ্রমে তৈরি হয় না যে কোনো সৃষ্টির মূলে থাকা সৃজনশীল অন্তর্দৃষ্টির নির্মাণ ও বিকাশের জন্য প্রয়োজন হয় উঁচুমানের জ্ঞান, তীব্র দক্ষতা আর ব্যতিক্রমী প্রকাশ পদ্ধতি। সেই সঙ্গে মেধাবী নির্মাণ কৌশল। সৃজনশীল অন্তর্দৃষ্টির সার্থক বহিঃপ্রকাশের জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায় এবং গভীর সাধনা। মেধাবী নির্মাণ দাবি করে গভীর অনুশীলন।
কগনিটিভ নিউরোসায়েন্সের অগ্রণী বিজ্ঞানীরা এরকম অনুশীলন ও কঠোর সাধনাকে চিহ্নিত করেছেন রুল অব 10, অর্থাৎ 10 বছরের রীতি। এর অর্থ হচ্ছে সাহিত্য, চিত্রকলা, বিজ্ঞান, সঙ্গীত, অর্থাৎ যে কোনো সৃষ্টির ক্ষেত্রে অন্তত 10 বছর সাধনা করা। সাধনা ব্যতীত মানুষ পারে না শিল্প সৃষ্টি করতে, পারে না কোনো মৌলিক আবিষ্কারে পৌঁছতে। রবীন্দ্রনাথের শেষের কবিতা, পাবলো পিকাসোর গর্নিকা, আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি, ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অব ড্রিম এবং যে কোনো মহান মৌলিক সৃষ্টির বেলায় প্রজ্ঞা আর দক্ষতার গভীরে লুকিয়ে থাকে সৃষ্টিশীল মানুষের চেতনে অবচেতনে ঘটে চলা পর্যায়ক্রমিক সমস্যা সমাধানের প্রক্রিয়া বা প্রবলেম সলভিং। অর্থাৎ চেতনায় দেখা দেয় একের পর এক সমস্যার সমাধান করার মানসিক দক্ষতা। যে কোনো সৃষ্টির পেছনে থাকে কৃচ্ছ সাধনা আর তীব্র যন্ত্রণার পটভূমি। যে কোনো সৃষ্টি বা আবিষ্কার হলো দীর্ঘমেয়াদী অনুশীলন অভিযানের চূড়ান্ত ফসল। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া মগজ থেকে বের হয়ে আসা কোনো ম্যাজিক নয়। আকস্মিক আবিষ্কারগুলো নির্দিষ্ট বিষয়ে গভীর ভাবনায় ডুবে থাকার সময় বিজ্ঞানীর বোধে হঠাৎ করে দেখা দেয় অন্তর্দৃষ্টির বিদ্যুৎ ঝলক। কোনো বিষয়ে চরম মানসিক স্থিরতা ও দক্ষতা থেকেই অন্তর্দৃষ্টি প্রতিভাত হয়। কোনো বিষয়ে চরম মানসিক স্থিরতা ও দক্ষতা থেকেই অন্তর্দৃষ্টি প্রতিভাত হয়। অন্তর্দৃষ্টি হলো জ্ঞানের অনন্ত আকাশে হঠাৎ করে দেখা দেয়া বিদ্যুতের মতো। যে কোনো আবিষ্কার মেধাবী মগজের জ্ঞানের গভীরে বিচরণ করতে থাকে। বিজ্ঞানী লুই পাস্তরের মতে পর্যবেক্ষণের জগতে আকস্মিক সুযোগ পায় তৈরি থাকা মন। গাছ থেকে আপেল পড়তে দেখে আইজাক নিউটনের বোধে ধরা দিয়েছিল মাধ্যাকর্ষণ সূত্র। আলবার্ট আইনস্টাইন আবিষ্কার করেছিলেন আপেক্ষিকতার তত্ত্ব। যে কোনো মহৎ সৃষ্টির ক্ষেত্রে বুদ্ধি দরকার হলেও জিনিয়াসদের মতো অতি উচ্চ স্তরের বুদ্ধির দরকার হয় না। দরকার হয় সৃষ্টির পদ্ধতিতে গভীর দক্ষতা। আবার সৃষ্টির পদ্ধতিগত দক্ষতা গভীর হলেই যে কেউ সৃষ্টিশীল হতে পারে না। সৃষ্টিশীলতার মূল ভিত্তি হল মানব মস্তিষ্কের বিশেষ দক্ষতা। সৃজনশীলতার মূল ভিত্তি হল মানব মস্তিষ্কের বিশেষ দক্ষতা, অর্থাৎ এক কথায় যাকে বলা যায় জ্ঞান। কোনো বিষয়ে নিরবিচ্ছিন্ন মনোসংযোগের ক্ষমতা, কার্যকরী স্মৃতি আর ভাবনার মূল্যায়ন ও বিচার করার ক্ষমতা, এগুলো যে কোনো সৃষ্টির জন্য জরুরি। জ্ঞানের সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক অঙ্গাঙ্গি জড়িত। প্রচলিত ধারণার বাইরে নতুন পথে ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভাবনাকে নতুনতর স্তরে পৌঁছে দিতে, চিন্তার বিমূর্ততা আনতে আর নতুন ধারণা তৈরি করতে জ্ঞানের নমনীয়তা দরকার। জ্ঞান আর কল্পনার মণিকাঞ্চন যোগের ফলেই তৈরি হয় যে কোনো সৃষ্টি। অন্তর্দৃষ্টির জন্ম হয় দুভাবে, স্বতঃস্ফূর্ত বা শ্রেষ্ঠাকৃত। প্রথমত আবেগে চালিত হয় ভাবনা, সেই ভাবনা আরো গভীর হয়ে জ্ঞানে পৌঁছায়। কখনো কখনো এই ভাবনা বদলে যায় ব্যতিক্রম সৃষ্টিতে। জ্ঞান আর সৃজনশীলতার সম্পর্ক অঙ্গাঙ্গী, তবে মস্তিষ্ক এই দুই দক্ষতার উৎস এক নয়। পূর্ব অভিজ্ঞতার খুব বেশি প্রভাব সমস্যা সমাধানের মৌলিকতা নষ্ট করে, একে করে তোলে গতানুগতিক। সৃষ্টির মূলে কাজ করতে থাকা ক্রমাগত সমস্যা সমাধানের জ্ঞানের ভূমিকা গভীর হলেও
একটা মাত্রার পর জ্ঞান আর সৃজন সহায়ক নয়। কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান ব্যাপক ও বহুমুখী হলেও তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা থাকবে না সৃজনের ক্ষেত্রে। প্রবন্ধটি পড়া শেষ। আজকের এই প্রবন্ধ পাঠ ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। পরবর্তী প্রবন্ধ পাঠ বা ভিডিও অথবা অডিও কোনো বিজ্ঞানসম্মত আলোচনা শোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।